হাসিনাকে যারা সমর্থন করেছিল, হাসিনার থেকে যারা সুবিধাবাদী ছিল, তাদের মধ্যে আজকে কেউ এখানে উপস্থিত হয় না। আপনারা দেখলেই বুঝবেন। আমি আগেও লিখেছি যে তারা যুদ্ধের সাথে সম্পৃক্ত ছিল না। দে এনজয়েড সিনেমা, দে এনজয়েড দেয়ার লাইফ ইন ইন্ডিয়া, দে ডিড নট কাম টু দ্য বর্ডার, নান অফ দেম। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না। 1971 সালে পর থেকে ভারত আমাদের সশস্ত্র বাহিনীর মধ্যে বিভিন্ন গ্রুপ সৃষ্টি করার অব্যাহত প্রচেষ্টা চালায়। কখনো তারা সফল হয়েছে, কখনো বিফল হয়েছে, কিন্তু তারা তাদের প্রচেষ্টা অব্যাহতভাবে চালু রেখেছে। ডোন্ট টেক ইট লাইটলি। উই ফট against mighty Pakistan army, so we will fight with everybody that looks at us with angry. We are not going to tolerate such things. আপনারা যদি চান 15 দিনের মধ্যেই you can buy nuclear bombs. It is not difficult. It is sold in the market. I was never afraid of anything. I was in custody 3 times. আমার বিরুদ্ধে 3 বার অ্যান্টি কারাপশন ইনকোয়ারি করেছে, but they got a big egg, horse egg. তুরা নামক জঙ্গলে তিনি আসলেন আমার সাথে দেখা করার জন্য, ছাগল লাইয়া বিদায় নেওয়ার জন্য। তিনি এসে আমাকে বললেন, আই এম লিভিং ফর তুরা টুমরো অ্যান্ড ফার্স্ট আই উইল গো টু ক্যালকাটা, দেন আই উইল গো টু তুরা। আই সেড, হোয়াট আই হ্যাভ টু ডু, টেল মি। বলছে, আমি খুব খুশি হইতাম তুমি যদি আমার সাথে থাকতা। আই সেড, আই এম উইথ ইউ। হি সেড, হাউ? আই সেড, টুমরো আই উইল টেক মাই জিপ and I will take my gun, I will leave for Tura. I don't come under anybody because I am a rebel. আমি বিদ্রোহ করেছি। আমি তখন তো কারো কাছে বিদ্রোহ করি নাই, কারো অর্ডার নিয়ে তো বিদ্রোহ করি নাই। So I will go to Tura. Who stops me there? পরের দিন আমি তুরা চলে গেলাম, ব্রিগেড মেজরের দায়িত্ব নিলাম। উনি আমাকে বলল, তুমি তো ক্যাপ্টেন, তুমি কিভাবে ব্রিগেড মেজরের কাজ করবা? আমি অ্যাকচুয়াল ঘটনা বলছি। The Indian officer will become the brigade major, কারণ অন্যান্য ফোর্স অফ ব্রিগেড মেজর গেছে। I said, তুমি যদি মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল হয়ে ব্রিগেড কমান্ড করতে পারো, তাহলে আমি ক্যাপ্টেন থেকে মেজর হয়ে ব্রিগেড মেজরের কাজ করতে পারবো না কেন? হোয়াট ইজ রং ইন ইট? বল, তুমি তো কাজ জানো না। I said, you are right, বাট আমার কাছে যে হেড ক্লার্ক আছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের হেড ক্লার্ক, আর আপনিও ঢাকা ব্রিগেডে কিছুদিন ব্রিগেড মেজরের কাজ করেছেন। So I learned from both of you, but Indians are not going to be in that force. I shall not allow it. I said, if he stays, I am going to kill him. That's all. So the Indian officer left in the morning. I became the brigade major and DQ both, all in one. আমি যেটা বলতে চাচ্ছি, যেটা আমার সম্বন্ধে আমি মনে করেছিলাম আব্দুল্লাহ বলবে, আমি আপনাদেরকে আমার ফার্স্ট এসিয়ারটা শুনাই। দিস ইজ দ্য ফার্স্ট এসিয়ার, যেটার অরিজিনাল কপি আমার কাছে আছে। আমি আর্মি হেডকোয়ার্টার থেকে অফিসিয়াল ডকুমেন্ট পাঠিয়ে, চিঠি পাঠিয়ে নিয়েছিলাম। এখন যে শব্দটা বলবো, প্লিজ লিসেন টু দিস অ্যান্ড কিপ ইট ইন মাইন্ড। দিস ইজ নট মাই সেইং, বাট দিস ইজ দ্য ওয়ার্ড অফ জিয়াউর রহমান। দিস অফিসার প্লেড দ্য মেইন পার্ট which enabled 8th Battalion East Bengal Regiment to revolt on the crucial night of 25th, 26th March 1971 at Chittagong. তাহলে 8ম বেঙ্গল রেজিমেন্টকে বিদ্রোহের জন্য কে নিয়ে গেল? এনেবলড, অর্থাৎ আমি এসে কাজটা করেছিলাম, ক্যাপ্টেন ওলি আহমদ। তখন আপনাদেরকে ধন্যবাদ। তারপরে এটার উপরে শফিউল্লাহ সাহেব লেখেন, আই কনকার উইথ দ্য রিপোর্ট অফ ইনিশিয়েটিং অফিসার। আর্মি চিফ হিসেবে তিনিও কনকার করলেন। মূলত এই প্রবন্ধে বিভিন্ন সময় বিভিন্ন সরকারের কর্মকাণ্ড নিয়ে সংক্ষেপে কিছু বলা হয়েছে। আমার পক্ষ থেকে মূল প্রবন্ধ লেখককে আন্তরিক ধন্যবাদ জানাই। তবে সভাপতি আমার জন্য যে সময় নির্ধারণ করেছে, ওই সময়ের মধ্যে প্রবন্ধের উপর বিস্তারিত মতামত দেওয়া আদৌ সম্ভব নয়। সশস্ত্র বাহিনী এবং জনগণের মধ্যে দৃঢ় ভ্রাতৃত্বের বন্ধন অবশ্যই সৃষ্টি করতে হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে তা কিভাবে হবে সে ব্যাপারে আরও গভীর এবং ব্যাপক আলোচনার প্রয়োজন রয়েছে। 1971 সালে পর থেকে ভারত আমাদের সশস্ত্র বাহিনীর মধ্যে বিভিন্ন গ্রুপ সৃষ্টি করার অব্যাহত প্রচেষ্টা চালায়। কখনো তারা সফল হয়েছে,
কখনো বিফল হয়েছে, কিন্তু তারা তাদের প্রচেষ্টা অব্যাহতভাবে চালু রেখেছে। কারণ তাদের মূল লক্ষ্যই ছিল সশস্ত্র বাহিনীকে দুর্বল করা, বাংলাদেশকে নিয়ন্ত্রণ করা। বর্তমান প্রেক্ষাপটে আমাদের এই ব্যাপারে শক্ত অবস্থান নিতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না। আপনারা যদি চান 15 দিনের মধ্যেই ইউ ক্যান বাই নিউক্লিয়ার বম্বস, ইট ইজ নট ডিফিকাল্ট, ইট ইজ সোল্ড ইন দ্য মার্কেট, উইথ মানি ইউ ক্যান টেক এনিথিং। আমি ওই জন্য বলেছিলাম তোমরা বাংলাদেশকে হুমকি ধমকি দিয়ে কোনো লাভ হবে না। উই ক্যান অলসো প্রকিউর নিউক্লিয়ার পাওয়ার অ্যান্ড উই ক্যান অলসো ইউজ ইট। ডোন্ট টেক ইট লাইটলি। উই ফট against mighty Pakistan army, so we will fight with everybody that looks at us with angry. We are not going to tolerate such things. This is an independent country. We fought. This is the only country in the whole world who fought against a mighty army and got independence. Nowhere such incident took place. তবে গুরুত্বপূর্ণ জিনিস হলো যে কোনো অবস্থায় আমাদের মধ্যে একতা ধরে রাখতে হবে, যেটার খুব অভাব। সশস্ত্র বাহিনীর মধ্যে হয়তো কেউ না কেউ ছাত্র জীবনে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল, এ কথা অস্বীকার করা কোনো উপায় নাই। আমি নিজেও, আমার পরিবার মুসলিম লীগের ছিল, কিন্তু আমাদের মনে রাখতে হবে অনেকের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি, অনেক প্রতিকূল অবস্থা কাটিয়ে বর্তমান অবস্থায় উপনীত হয়েছি। রাওয়া যদিও মূলত অবসরপ্রাপ্ত অফিসারদের একটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, তথাপি আমার ব্যক্তিগত মতামত হচ্ছে সম্মানিত সদস্যদের রাজনৈতিক মতামত থাকতে পারে, তবে রাওয়াকে কোনো অবস্থাতেই রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত করা উচিত হবে না। ওয়েলফেয়ারের মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করা উচিত। অন্যথায় আমাদের মধ্যেও বিভেদ এবং গ্রুপিং বৃদ্ধি পাবে। হাসিনাকে যারা সমর্থন করেছিল, হাসিনার থেকে যারা সুবিধাবাদী ছিল, তাদের মধ্যে আজকে কেউ এখানে উপস্থিত হয় না। আপনারা দেখলেই বুঝবেন। আই ডোন্ট কেয়ার, আই উইল সে হোয়াট ইজ কারেক্ট। তাদের চেহারা আপনারা এখানে দেখছেন না, বিকজ দে গট দ্য ইন্স্যুরেন্স কোম্পানি, দে গট ইউনিভার্সিটি, দে গট ব্যাংক, so they took their booty, they don't care for welfare association. আমার মতো লোকদেরকে পাবেন যারা কোনো ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত হয় নাই। আমিও সর্বোচ্চ ক্ষমতায় ছিলাম, এটার কিছুটা দেখেছে এই যে মাহমুদ সাহেব ছিল, উনি কিছুটা দেখেছে হাউ পাওয়ারফুল আই ওয়াজ ইন বঙ্গভবন। বাট আই ডোন্ট হ্যাভ এনিথিং আদার দেন মাই হাউস ইন 1 or 2 DUHS। এটার জন্য আমি অ্যাপ্লিকেশন করি নাই আনফর্চুনেটলি। যখন অ্যাপ্লিকেশন করার কথা তখন তো কু হচ্ছে ডেলি ডেলি, এটার জন্য অ্যাপ্লিকেশন করে নেই। তখন জেনারেল আতিক সাহেব যখন বরাদ্দ দিতে গেল, দেখলো যে আমার অ্যাপ্লিকেশন নাই, তাড়াতাড়ি কর্নেল মন্দানকে পাঠালো যে ওনার অ্যাপ্লিকেশনটা নিয়ে আসো। আমার অ্যাপ্লিকেশনটা নিয়ে লটারির মাধ্যমে 102 নম্বর বাসা পেয়েছে, না হলে এটাও পাইতাম না। আর এখন যে রেট দিয়েছে, এই রেট হলে সেটাও পাইতাম না। মাত্র 14,000 টাকা ছিল, সেটাও টাকা ছিল না, অন্যের থেকে ধার করে এই 14,000 টাকা দিতে হয়েছিল। আমি মনে করি আমাদের মূল দায়িত্ব হবে সশস্ত্র বাহিনীর সাথে একাত্মতা প্রদর্শন করা। রিটায়ার্ড অফিসার হিসেবে চাকরিরত কোনো সদস্য যদি দেশের স্বার্থের পরিপন্থী কোনো কাজ করে, সেই ক্ষেত্রে ওই নির্দিষ্ট বিষয় নিয়ে রাওয়ার একটি প্রতিনিধি দল সেনা প্রধানের সাথে সরাসরি দেখা করে মতামত প্রকাশ করতে পারে, পরামর্শ দিতে পারে, লিখিতভাবে দিতে পারে। তবে এর পূর্বে নির্বাহী কমিটি বা সদস্যদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে ঐক্যমতে পৌঁছাটা সমীচীন হবে। এককভাবে কিছু না করে সকলের সাথে পরামর্শ করে আমাদের মতামতটা লিখিতভাবে সেনাপ্রধানের কাছে পৌঁছে দেওয়া, দ্যাট উইল বি মোর এফেক্টিভ। কোনো অবস্থাতেই সশস্ত্র বাহিনীর ব্যাপারে খোলা মেলাভাবে মন্তব্য করা উচিত হবে না। 1972 সালে জাতীয় সংসদ নির্বাচন আপনারা অনেকে দেখেন নাই। আমি নিজেই ডিউটিতে ছিলাম। আমার অধীনে 2টা কনস্টিটুয়েন্সি ছিল, একটা হলো সাতকানিয়া লোহাগাড়া,
চট্টগ্রামের, আমি তখন 2 আইসি 19 বেঙ্গল, আর একটা হলো বাঁশখালী। আমি চলে গেলাম বাঁশখালী, সুবেদার সাহেবকে দিয়ে গেলাম আনোয়ার, সরি, সাতকানি এবং লোহাগাড়া। এটা একটু কম ট্রাবলসাম ছিল। হোয়াট দে হ্যাড টু ডু, যার কারণে দেশের বর্তমানে এই অবস্থা। তারপরে আমি কি করলাম? I had to take permission from CO or brigade commander, but I did not. I took my own decision. আমি ট্রুপসদেরকে বললাম ক্লোজ আপ টু দ্য স্কুল, উই ক্যান নট বি পার্ট অফ দিস ননসেন্স। তারা ভোট চুরি করবে আর আমরা তা এখানে সাক্ষী গোপাল হয়ে বসে থাকবো, এটা হয় না। ক্লোজ আপ টু দ্য স্কুল। আমরা স্কুলে চলে আসলাম। ভোটের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা ছিল না। 2 দিন থাকার কথা, আমি পরের দিন ক্যান্টনমেন্টে চলে আসলাম। টিল টুডে নোবডি আস্ক মি হোয়াই ইউ ডিড দ্যাট, বাট আই ডিড ইট। You as officer, you have to take initiative. Why should you obey a wrong order that is given to you? You have to say this is wrong, this is right. I will do it and I will not do it. আপনি যদি নিজেই সারেন্ডার করেন নিজের স্বার্থের জন্য, who can help you? We have always done it. এই যে আমি এখানে 2টা পুরানো পত্রিকা নিয়ে আসে, হঠাৎ কালকে দেখলাম আওয়ামী লীগের পাক বাহিনীর সাথে যুদ্ধ করার সাহস ছিল না। আমি এটা লিখেছি কখন? 26শে ডিসেম্বর 2003 সাল। বহু আগেই লিখেছি। I was never afraid of anything. I was in custody 3 times. আমার বিরুদ্ধে 3 বার অ্যান্টি কারাপশন ইনকোয়ারি করেছে, বাট দে গট এ বিগ অ্যাগ, হর্স অ্যাগ। কিছুই পাই নাই, বিকজ আই হ্যাড নাথিং। হোয়াট দে উইল গেট? আমি এখনো পর্যন্ত সরকারের কাছে 8 লক্ষ টাকা পাই। Now you can ask, how do you get money from government? এটা একটা প্রশ্ন না? আপনি কি ইনকাম ট্যাক্স দেন না? আমার যে ঘর ডিএইচএস 102 নম্বর, একতলা দোতলা ভাড়াটি এরা ইনকাম ট্যাক্স কাটে নেয়, সুতরাং করে আমার কোনো ইনকাম ট্যাক্স নাই। কিন্তু আমার যে একটা গাড়ি আছে, আনফর্চুনেটলি 2010 সালে কিনেছি, এখন কয় বছর হয়ে গেছে আপনারা হিসাব করে নেন। আমার তো এখন 14-15 বছর মতো হয়েই গেছে এই পুরানো গাড়িটা, কিন্তু দেখতে লাগে মনে হয় যেন কালকে কিনছে। এটার জন্য 1.5 লক্ষ টাকা ট্যাক্স দিতে হয় বাধ্যতামূলকভাবে। তো প্রতি বছর 1.5 লক্ষ টাকা আমাকে এক্সট্রা দিতে হয় সরকারকে। এখন আমি 8 লক্ষ টাকার উপরে পাই সরকারের কাছে। আমার কাছে সরকার কিছু পায় না। তারপরেও আমার বিরুদ্ধে 3 বার এনকোয়ারি হয়েছে এই হাসিনা প্রতিশোধ নেওয়ার জন্য, বাট আই নেভার গেভ আপ। আই সেড ডু ইট। You can do anything you feel like. I have not done anything, so you can't do anything. আমি আগেও লিখেছি যে তারা যুদ্ধের সাথে সম্পৃক্ত ছিল না। They enjoyed cinema. They enjoyed their life in India. They did not come to the border. None of them. আপনাদের অনেকে হয়তো বলতে পারেন আপনি কি দুর্নীতির বিরুদ্ধে বলেছেন? ইয়েস। আমি এখানে আরেকটা পত্রিকা এনেছি পুরানো। এটা হলো 1 জানুয়ারি 2013। অতীতে অনেকে জড়িয়ে পড়েছে, যেমন হোসাইন মোহাম্মদ এরশাদ। বিস্তারিত আমি বলতে চাই না, কারণ আমি জানি ঘটনাগুলি। সেনাপ্রধান হওয়ার পূর্বে অনেকে 12 থেকে 18 পৃষ্ঠা ভারতের দেওয়া শর্তের উপরে দস্তখত করেছে। এ কথা সকলে জানে, কিন্তু বলে না। এছাড়াও বিভিন্ন সময় সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হওয়া বা উচ্চ পদে প্রমোশনের জন্য ভারতের শরণাপন্ন হয়েছে। সর্বপ্রথম এরশাদে ভারতের সাহায্য নিয়ে ক্ষমতা দখল করে। 2008 সালে জেনারেল মইনুল আহমদ নিজের এবং নিজের পরিবারের নিরাপত্তার জন্য ভারতের নিকট আত্মসমর্পণ করে। ভারত হলো আমাদের মূল সমস্যা, এটা বুঝতে হবে আপনাদেরকে। তাদের ব্যাপারে সদা সর্বদা সতর্ক থাকতে হবে। আপনারা দেখেছেন হাসিনাকে পাহারা দেওয়ার জন্য বিডিআর অভ্যন্তরে যে ঘটনা ঘটেছে, সেখানে ব্ল্যাক ক্যাট জড়িত ছিল ভারতের। আমাদের ক্যাটগুলি তো জড়িত ছিলই, কিন্তু ভারতের ব্ল্যাক ক্যাট জড়িত ছিল। এইবার আপনারা দেখেছেন ভারতের ব্ল্যাক ক্যাটগুলি 3টা কালো বাসে করে কোনো ক্যান্টনমেন্ট থেকে তারা বের হয়েছিল, এবং এয়ারপোর্টে কিভাবে তারা পলাচ্ছিল এটা তো কারো অজানা নয়। ভারতের ব্ল্যাক ক্যাটে ছিল হাসিনার পাহারাদার এবং আমাদের জনগণকে হত্যার জন্য মুখ্য ভূমিকা পালনকারী। তাদের ব্যাপারে আমাদেরকে সদা সর্বদা সতর্ক থাকতে হবে।
আমরা সকলে জানি কে বা কারা সেনা প্রধান হওয়ার পূর্বে ভারতের কাছে আত্মসমর্পণ করেছে এবং দেশের স্বার্থ বিক্রি করেছে। আমি এখানে কারো নাম নির্দিষ্ট করে বলতে চাই না, যেহেতু আপনারা সবাই জানেন। সশস্ত্র বাহিনীর অফিসার